জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কৃষিতে, ক্ষতির মুখে কৃষক। এবার শীতের আগাম সবজির সরবরাহ সংকটের আশঙ্কা, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ। শাহজালালের কার্গো ভিলেজের আগুন সামনে এনেছে ব্যবসা বাণিজ্যের অনিরাপত্তা, বলছেন ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে বিজিবিএকে পাশে চায় বিজিএমইএ। 3 মাসের প্রকল্প শেষ হয়নি 2.5 বছরেও। পিরোজপুরে সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। ভোগান্তিতে 2 উপজেলার মানুষ, দুর্নীতির অভিযোগের তদন্ত। বর্জ্য অব্যবস্থাপনায় ভুগছে পর্যটন নগরী কুয়াকাটা। দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক ও এলাকাবাসী। 15 বছরে কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা, শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং 38টি দেশ থেকে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসায় 23 অক্টোবর থেকে আবেদন শুরু। দালালের খপ্পর থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের কোথাও জানমাল, কারখানা, ব্যবসা বাণিজ্যের কোনো নিরাপত্তা নেই। এভাবে চলতে থাকলে ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে না বলে মনে করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ঘুরে দাঁড়াতে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএকে পাশে চায় বিজিএমইএ। আর ব্যবসাকে টেকসই আর রফতানি আয় বাড়াতে সরকারের নীতি বাড়ানোর তাগিদ বিজিবিএর সভাপতির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচামাল, স্যাম্পল, নথিপত্র সহ পুড়ে যাওয়া বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন ব্যবসায়ীরা। তবে ক্ষতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলায় এরই মধ্যে তৈরি পোশাক রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে বিজিএমইএ। তবে এই দুঃসময়ে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএকে পাশে চায় সংগঠনটি। ডাটা কালেকশন করছি যে কোন কোন ফ্যাক্টরি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আপনাদের একটা অ্যাক্সেসরি এসে থাকতে পারে যেটার জন্য আপনাদের ওই $10 টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে, শিপমেন্ট হবে না, কোনো ওই অ্যাক্সেসরি এখন নেই। আপনাদের সহযোগিতা লাগবে যে ওই ফ্যাক্টরিগুলো যেন সেই লিড টাইমটা পায় এবং ওই সেটাকে রিপ্লেস করার স্বার্থে। রোববার সন্ধ্যায় বিজিবিএ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীদের বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি। বলেন, অতি সুরক্ষিত এলাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এনেছে সারা দেশের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তাহীনতাকে। আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি পরিবেশ থেকে, যে আপনি এই কমপ্লেন্স করেন, ওই ফায়ার সিস্টেম করেন, এটা করেন, সেটা করেন। এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা, সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেফ? আমরা কোন দেশে বসবাস করতেছি, কি ধরনের ব্যবসা করতেছি, অদূর ভবিষ্যতে আমাদের কোন দিকে যাব আমরা জানি না। প্রতিনিয়ত ব্যবসা বন্ধ হচ্ছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের রপ্তানি আয় বাড়াতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দেন বিজিবিএ সভাপতি। আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমাদের বেতন চাই না, আমাদের অফিস ভাড়া চাই না, আমরা চাই পলিসি সাপোর্ট। আপনি আমাকে পলিসি সাপোর্ট দেন, আপনাদের বৈদেশিক মুদ্রা নিয়ে দেব, আপনার এক্সপোর্ট আমরা বাড়িয়ে দেব। বাংলাদেশকে তৈরি পোশাকের নিরাপদ গন্তব্য হিসেবে ক্রেতাদের পছন্দ তালিকার শীর্ষে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের খবরাখবর জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেঘ, তৃতীয় দিনের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজ রয়েছে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা ভিতরে পরিচালনা করছেন। এবং ঠিক আমি এখন এই মুহূর্তে আছি 8 নম্বর গেটের সামনে, এবং এই 8 নম্বর গেটের সামনে আমরা সকাল থেকে আসার পর যেটি আমরা দেখতে পেয়েছি যে মূলত এখানে ফায়ার সার্ভিসের গুলিস্তানের 3টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে, অর্থাৎ বাহিরে যে পার্কিং
জোন রয়েছে সেখানে তারা অবস্থান করছে। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে যেহেতু কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত অর্থাৎ বিদেশ থেকে যে সকল পণ্য আমদানি হয়ে মূলত এই কার্গো ভিলেজেই কিন্তু রাখা হতো এবং সেই সঙ্গে এই কাণ্ডের ফলে কিন্তু বেশ কিছু ব্যাপক মালামাল কিন্তু পড়ে গিয়েছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের বিলিয়ন ডলারের ক্ষতি আশঙ্কা করে উদ্বেগ কিন্তু প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এবং এই অগ্নিকাণ্ডে শুধু ব্যবসায়ীরা নন, দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের একটি ধাক্কা খাবে বলেও তারা আশা করছেন। এবং সেই সঙ্গে তারা জানিয়েছেন যে এই ধাক্কা সামলিয়ে উঠতে কিন্তু বেশ সময় লাগবে। এবং সেই সঙ্গে যেদিন মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবির আহমেদ খানও কিন্তু বলেছিলেন যে শাহজালাল বিমানবন্দরে আগুনে সরাসরি কী পরিমাণ ক্ষতি হতে পারে তার হিসাব এখনই জানার কিন্তু সুযোগ নেই। তবে কিন্তু এই কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমদানি ও রপ্তানিতে $1 বিলিয়ন বেশি প্রভাব ফেলতে পারে বলে তারা ধারণা করছে। এবং সেই সঙ্গে যেহেতু কার্গো ভিলেজে কিন্তু এখানে এসে বিদেশ থেকে যে সকল পণ্য আমদানি হয়ে মূলত এখানে রাখা হতো সেই জায়গায় কিন্তু যারা সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ডিজিটালি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু বেশ কিছু মালামাল কিন্তু পড়ে গিয়েছে। এইরকম তথ্য কিন্তু যখন অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল আমরা কিন্তু পেয়েছিলাম এবং সেই সঙ্গে তারা কিন্তু শঙ্কা করছেন যে তাদের বেশ ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি সামাল দিতে তাদের বড় ধরনের একটি মাসুলও গুনতে হবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো স্টেশনের যে ৮ নম্বর গেট রয়েছে এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান মেঘ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে দেশের কৃষিতে। এবার যেমন বর্ষার শেষে বেশি বৃষ্টিপাতে ব্যাহত হয়েছে সবজি চাষ, এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শুধু তাই নয়, জেগেছে শীতের আগাম সবজির সরবরাহ সংকটের আশঙ্কাও। ব্যবস্থায় খরা বর্ষার পরিবর্তনকে সামনে রেখে নতুন জাত প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ আবহাওয়াবিদদের। আর ততদিনে কৃষককে বাঁচিয়ে রাখতে ভর্তুকি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বৃষ্টি, তবে এই বৃষ্টি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো, ভাসিয়ে নেয় কৃষকের ফসল, জীবিকা। মানিকগঞ্জের কৃষক রশিদের জন্য এবার দুর্ভাগ্য বয়ে এনেছে বর্ষার শেষ ভাগের অতিবৃষ্টি। 40% জমি থেকে গত বছর প্রায় 50,000 টাকার পোশাক বিক্রি করলেও এবার 5 থেকে 10,000 টাকাও পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। এর মধ্যে ফরিদ গেছে 12টা, 600 টাকার ফরিদের দাম গেছে, টোটাল 30-32 টাকা খরচ গেছে 650 লইয়া। এখন পর্যন্ত এই যে 5,000 টাকা হইব, যদি ভালো হইতো তো পাইকারে 40-50,000 টাকা লইয়ে যেত। শাক বুনছিলাম, আবার লাল শাক বুনছি, মূলা বুনছিলাম, পটল বুনছিলাম, সবই তো মার খেয়েছি। শুধু মানিকগঞ্জ নয়, সারা দেশে এবারের আশ্বিনের বৃষ্টি ভুগিয়েছে কৃষকদের। শীতের আগাম সবজির বাড়তি লাভের আশায় গড়ে বালি। এটা ফার্স্ট আমি পটল লাগাইছিলাম, পটল কিছুদিন পরে গাছে ওইটাই জাংলার উপরে উঠছে, উঠার পরে বৃষ্টির কারণে ওই গাছ সব মারা গেছে। তারপরে এই দুন্দুল লাগাইছি, এই দুন্দুলকে এখন দুন্দুলও শেষ। তারপরে লাগাইছি বটবুড়ি লাগাইছি, এটার পরে এটাও শেষ। আমার বয়সে আমি এমন বৃষ্টি দেয়নি, আর সব বৃষ্টি বেশি হয়েছে, 7 দিন 5 দিন হয়েছে, কিন্তু 6 মাসের বৃষ্টি আমি দেয়নি, একটা দিন আপনার কামাই জানা। বৃষ্টির কারণে পানি জমাটের কারণে আমরা করতে পারতেছি না। আর সামনে আমরা যেই পরিস্থিতি দেখতেছি, আমরা ঢাকা শহরে আপনার চাইরানি শাকসবজিও পাঠাইতে পারব না। আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে কয়েক বছর ধরেই বর্ষার শেষ দিকের বৃষ্টির পরিমাণ বাড়ছে। গ্লোবালি যে ইফেক্ট হয়েছে এর সাথে আমাদের দেশে একটা লোকালাইজ একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে। বর্ষার শেষের দিকে বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষার শেষের দিকে যে সময় মাঠে প্রচুর শাকসবজি লাগানোর সময় থাকে, এবং এটাই গত কয়েক বছর থেকে এই ধরনের একটা চেঞ্জ আসছে। বদলে যাওয়া জলবায়ুর মধ্যে কৃষকদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। রয়েছে গবেষণা বাড়ানোর পরামর্শ। সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে হবে, কার কি ক্ষতি সে ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা, কৃষি উপকরণের সহায়তা, ঋণের সহায়তা প্রদানের ব্যবস্থা করবে। আবহাওয়া অফিস বলছে, চলতি বছর অক্টোবরের শেষে বিদায় নেবে বর্ষা মৌসুম, তবে নভেম্বরেও হতে পারে স্বল্প ও মাঝারি বৃষ্টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
আমাদের দেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের জলবায়ু গবেষক অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ তানজিল হোসেন। জনাব তানজিল হোসেন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখা যায় যে বর্ষার শেষের দিকে বেশি বৃষ্টি হচ্ছে, এর ফলে কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তো বাংলাদেশের জলবায়ুর কী ধরনের পরিবর্তন ঘটছে, এটা কী ধরনের লক্ষণ, এ ব্যাপারে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে সারা বিশ্বব্যাপী যে ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে জলবায়ু পরিবর্তন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড়, শিল্প ও কৃষি থেকে যে গ্রিন হাউস গ্যাস নির্গতর পরিমাণ বেড়ে গেছে সারা বিশ্বে, এই জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে বৃষ্টিপাতের অসম বন্টন দেখা দিচ্ছে। কোথাও কম বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে সাধারণত এখানে বন্যা দেখা যায় এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ে। আমাদের দেশের প্রায় 40% মানুষ কিন্তু কৃষির সঙ্গে জড়িত। আর অতিবৃষ্টি হওয়ার কারণে এই মানুষের উৎপাদন কমে যাচ্ছে। এই বিশেষ করে ধান সবজি উৎপাদন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ইনকামও কমতেছে। এই যে ফসল হানি, এটা আয় এবং কর্মসংস্থানের হানির সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় উৎপাদন খাদ্য নিরাপত্তার উপরে বিরূপ প্রভাব পড়তেছে। জিনিসপত্রের দাম বেড়ে যায়, ফলশ্রুতিতে নিম্ন আয়ের মানুষরা কিনতে পারে না এবং তাদের পুষ্টিগত যে চাহিদা এটা পূরণ হয় না। এটা ইকোনমির উপরে, আমাদের জিডিপির উপরে প্রভাব পড়তেছে এবং মানুষ এর জন্য ভুগতেছে এবং জাতীয় অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। জি, আমাদের কৃষকদের কিন্তু একটা পরিকল্পনা থাকে যে কখন কোন সবজি বা কোন ফসল চাষ করবেন। তো দেখা যাচ্ছে যে এই যে বিরূপ প্রভাব, বিরূপ প্রভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই অবস্থায় আসলে তাদের কিভাবে সহায়তা করা যেতে পারে, যে কোন সময় কোন সবজির জন্য দেখা যায় যে একদম ভালো সময়, কোন সবজি চাষের জন্য ভালো সময়, নাকি কিভাবে সহায়তা তাদের দেওয়া যেতে পারে? আসলে এই সমস্যাটার সমাধান যেটা আমরা বলি, ক্লাইমেট চেঞ্জের কারণে এর দুই ধরনের সমাধান আছে। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে মিটিগেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে কি আমাদের বন্যার ক্ষতিটা কমানো। এক্ষেত্রে কৃষকরা যেটা করতে পারে যে সময় বন্যা হয় তার পূর্ববর্তী সময়ে ফসল উৎপাদন করতে পারে। সেজন্য কিন্তু আমাদের পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে পূর্বাভাস যদি দেয় যে কোন সময় বন্যা হবে, তাহলে তার আগে কিংবা পরে অ্যাডজাস্ট করে আমরা ফসল উৎপাদন করতে পারি। কিংবা বন্যা টলারেন্ট যে আছে প্রযুক্তি এবং ভ্যারাইটিস বীজ বন্যা টলারেট করতে পারে, এরকম বীজ উৎপাদন করলেও কিন্তু আমাদের এই উৎপাদনগুলো হতে পারে। এর সঙ্গে সঙ্গে আরেকটা হতে পারে ডাইভার্সিফিকেশন অফ ক্রপসের বৈচিত্র্যকরণ করা যেতে পারে। এবং বন্যার কারণে যে ক্ষতিগুলো হয় এই জন্য নিষ্কাশন ব্যবস্থা এবং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়, এটা সমন্বয় করতে পারে। এর ফলশ্রুতিতে এভাবে সমন্বয় করা যায়। আর একটা বিষয় হলো যে এটার মিটিগেশন মানে হচ্ছে যে কি এই হঠাৎ করে বন্যা হচ্ছে, এটা মূলত গ্রিন হাউস গ্যাসের কারণে হচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো কমানোর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আছে, এটা একটা 2015 সালে সরকার একটা পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে 2030 সালের মধ্যে আমাদের গ্রিন হাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের নির্গমন 5 থেকে 15% এটা কিন্তু কমানোর সরকারের অঙ্গীকার ছিল। তো এগুলো বাস্তবায়ন যদি করা হয় তাহলে আমাদের কিন্তু এই বন্যা পরিস্থিতি মানে অসম বন্যার বৃষ্টিপাতের অসম বন্টনটা রোধ করা সম্ভব হবে এবং সময় মতো বৃষ্টি হবে। তখন সময় মতো যদি বৃষ্টি হয় তাহলে কৃষকরা সময় অনুযায়ী সেটা চাষ করলে আমাদের ফসল হানি কম হবে। এর সঙ্গে সঙ্গে স্বল্পমেয়াদে এই যে কৃষকের ক্ষতি হচ্ছে এটা পোষায় নেওয়ার জন্য যেটা করা যাইতে পারে যে বিনা সুদে লোন দেওয়া যাইতে পারে। বাংলাদেশ ব্যাংক এই কৃষকদের লোন দেওয়ার জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে পারে এবং ক্রপ ইন্স্যুরেন্স চালু করে এই কৃষকদেরকে স্বল্প মেয়াদে এটা তাদেরকে মানে সমাধান করা যাইতে পারে এই ফসল হানি। এইসব বিষয়গুলো করলে আমাদের হচ্ছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী
এই সমাধান হতে পারে আমার কাছে বা মনে জি, হয়। আপনি কিছুক্ষণ আগে গ্রিন হাউস গ্যাসের কথা বলছিলেন, তো আসলে এটা কি কতটুকুই বা শনাক্ত করা হচ্ছে যে বাংলাদেশের গ্রিন হাউস গ্যাস কোথায় কোথায় থেকে নির্গমন হচ্ছে, এবং সেগুলো নির্গমন রোধে কতটুকু বা তৎপর করা হয়েছে, তদারকি করা হচ্ছে যাতে মানে গ্যাস নির্গমন ততটা না হয়? আর আরেকটা ব্যাপারে জানতে চাই যে আপনি বলছেন যে যদি এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করা হয়, গ্রিন হাউস গ্যাস কমানো যায় নির্গমন, তাহলে দেশের আবার পরের মানে তার পরবর্তীতে দেখা যাবে যে সঠিক সময়ে বৃষ্টি হবে, আবহাওয়া ঠিক থাকবে। তো সেটা কি খুব অল্প সময়ে সম্ভব? 1 বছরের মধ্যেই কি সেটা কমানো সম্ভব, নাকি কয় বছর পরে দেখা যাবে যে আস্তে আস্তে ঠিক হতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে যে বিষয়টা হচ্ছে যে 1 বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাস কমানো এটা সম্ভব না, এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। আর বাংলাদেশের সহ সারা বিশ্ব ইউনাইটেড নেশনসের যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এবং সারা বিশ্বব্যাপী এটা কিন্তু একটা কমিটমেন্ট আছে, এবং তারই কমিটমেন্টের অংশ হিসাবে বাংলাদেশ 2015 সালে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বলে একটা প্ল্যান করেছে। সেখানে আমাদের যে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের প্রধান কারণ যেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, মানে তেল, গ্যাস, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন, তারপরে শিল্প ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নির্গমন, কৃষি, পরিবহন, পাওয়ার, এগুলো। তো এগুলোর কিন্তু কমিটমেন্ট আছে যে 2030 সালের মধ্যে সরকার এগুলো নির্গমন কমাবে। এই নির্গমন কমানোর জন্য কিন্তু তাদের জাতিসংঘের যে বিশেষ ক্লাইমেট বিষয়ে বিশেষ প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস এর যে ফ্রন্ট অর্গানাইজেশন আছে, তাদের কাছে তাদের কমিটমেন্ট করা আছে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু গ্রিন হাউস গ্যাসের ইমিশন কমানো সম্ভব। সাধারণত গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কি বুঝি? সাধারণত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং 03 যেটা ওজোন, তো এগুলো কিন্তু কমানো সম্ভব, এবং এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এটা খুব কম সময়ে কমানো সম্ভব না। যেমন 2030 সালের মধ্যে যদি ইন্টারন্যাশনাল ফান্ড না পায় তাহলে 5% কমানোর জন্য কমিটমেন্ট করেছে সরকার। আর 2030 সালের মধ্যে যদি ইন্টারন্যাশনাল ফান্ড পায়, মানে ক্লাইমেট ফাইন্যান্স যদি ওয়ার্ল্ড, আপনারা জানেন উন্নত দেশ থেকে বেশি সাধারণত ইমিশন হয়, সেখান থেকে ফান্ড পাইলে 2030 সালের মধ্যে সরকার 15% এবং গ্রিন হাউস গ্যাস কিন্তু কমায় নিয়ে আসবে এই সেক্টরগুলো থেকে। তো এটা যদি সম্ভব হয় আস্তে আস্তে কিন্তু আমাদের এক সময় এটা সঠিক সময়ে ক্লাইমেট চেঞ্জটা মানে রিডিউস করা সম্ভব, এবং সঠিক সময়ে বৃষ্টিপাত হবে আমাদের, এটা দীর্ঘমেয়াদী জি, পরিকল্পনা। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল সেই সাথে যে এই যে জলবায়ু যে পরিবর্তন হয়ে গেল, এই স্বাভাবিক অবস্থায় জলবায়ু আসতে কতদিন সময় লাগতে পারে? মানে এখন থেকে যদি গ্রিন হাউস গ্যাস মানে নির্গমনে যদি তৎপর হয়, তাহলে আসলে সরকার এবং সরকারের পক্ষ থেকে যদি তৎপর হয়, তাহলে আসলে কতদিন সময় লাগতে পারে স্বাভাবিক জলবায়ুতে আসতে আর কি? আসলে আপনারা জানেন জলবায়ু আর আবহাওয়ার মধ্যে একটা কিন্তু তফাৎ আছে। জি জি, আবহাওয়া মানে হচ্ছে স্বল্প মেয়াদের পরিবর্তন, আর জলবায়ু পরিবর্তন বলতে আমরা 30 থেকে 100 বছরের মধ্যে একটা আবহাওয়া পরিবর্তন। জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়? সাধারণত টেম্পারেচার, রেইনফল, ওয়েদার প্যাটার্নের পরিবর্তনটা হয়ে যায়। এর ফলে তো মানে ক্লাইমেট ইভেন্ট গুলো, বিশেষ করে জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, ঝড় হচ্ছে। তো এটা মিটিগেট করতে আমাদের অনেক সময় লাগবে। সময় লাগবে বলতে এটা স্বল্পমেয়াদী না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা এবং আমাদের দেশের উপরে নির্ভর করে না, সারা বিশ্বের উপরে নির্ভর করে। সাধারণত আপনি জানেন যে উন্নত দেশগুলো বেশি গ্রিন হাউস গ্যাস ইমিশন করে। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুষ্টি চাহিদা এতে ব্যাঘাত ঘটতে পারে চাহিদার, তো আপনি যেহেতু বলছেন দীর্ঘমেয়াদী প্রকল্প, তো সেই হিসেবে আসলে এই পুষ্টি চাহিদা এবং আমাদের যে খাদ্যের যে চাহিদা সেটা পূরণের জন্য নতুন জাত বা প্রযুক্তির দিকে কতটুকু মনোযোগ দিতে হবে? নতুন জাত উদ্ভাবন বা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আমরা স্বল্পমেয়াদী যে সমাধান এটাকে অ্যাডাপ্টেশন বলি। তো এই ক্ষেত্রে নতুন জাত, বিশেষ করে বন্যা এবং খরা কবলিত যে নতুন ভ্যারাইটি উৎপাদন, এটা আমাদের খুবই এসেনশিয়াল এবং খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি। বাংলাদেশের কৃষি ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে, নতুন ভ্যারাইটিস গুলো তারা কাজ করতেছে এখন। এই নতুন ভ্যারাইটি গুলো কিন্তু কাজ করতে হবে। যেমন ধানের
নতুন ভ্যারাইটি ইতিমধ্যেই কিন্তু আবিষ্কার হয়েছে, ভুট্টার হয়েছে। তো আমাদের সবজির ক্ষেত্রেও আরো নতুন ভ্যারাইটি উৎপাদন করার ক্ষেত্রে যেগুলো বন্যা টলারেন্ট, বন্যাকে মানে বন্যাকে টলারেট করতে পারে, এইরকম ভ্যারাইটির দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এর জন্য সরকারকে ইনভেস্টমেন্ট করতে হবে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য, এবং কৃষি ইউনিভার্সিটিগুলোকে অনুদান দিতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের কৃষির উৎপাদন বাড়ুক এবং সেই সাথে পুষ্টির চাহিদা পূরণ হোক এবং বাংলাদেশের মানুষের সক্ষমতা বাড়ুক, কর্মদক্ষতা বাড়ুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে দেওয়া। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জলবায়ুর প্রভাবে দেশের কৃষিতে কিভাবে প্রভাবিত হচ্ছে, আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জলবায়ু গবেষক এবং অর্থনীতিবিদ মোহাম্মদ তানজিল হোসেন। এবার বন্দর বাণিজ্যের খবর। দেশের বাজারে বাড়তি চাহিদা থাকায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। এতে দাম কমেছে স্থানীয় বাজারে। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এই গত এক সপ্তাহ ধরে ব্যাপক হারে বেড়েছে কাঁচামরিচের আমদানি। বিশেষ করে চলতি বছর যেহেতু এবার অতিরিক্ত বর্ষা, বিশেষ করে বৃষ্টি হতে ফলে ফসলি জমিতে আসলে বেশ কিছু কাঁচামরিচের যে জমি সেগুলো তো নষ্ট হয়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যাপক হারে কমে যায়, যার ফলে অতিরিক্ত চাহিদার কারণে মূলত ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমরা দেখছি গত চলতি মাসের 15 তারিখ পর্যন্ত 1164 মেট্রিক টন কাঁচামরিচ এসেছে। তার আগের মাসে আমরা যদি বলি 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 381 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় আসলে কাঁচামরিচের যে আমদানি সেটি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গতকালকেও এখান দিয়ে আসলে 156 মেট্রিক টন পেঁয়াজ এসেছে। শনিবার তার আগের দিন 135 মেট্রিক টন পেঁয়াজ এসেছে, অর্থাৎ গড়ে 120 থেকে 30 মেট্রিক টন করে কাঁচামরিচ এখান দিয়ে আমদানি হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাজারগুলোতেও এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহ আগেও যে সমস্ত পাইকারি ও খুচরা মূল্যের যে সমস্ত কাঁচামরিচের দাম ছিল 180 থেকে 20 টাকা করে, আজকেও আমরা বাজার দর দেখেছি স্থানীয় বাজারগুলোতে 120 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে তা 100 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং স্থানীয় কৃষকরা বলছেন যে আসলে এই আর কয়েকটা দিন, যেহেতু এখন আবহাওয়া অনেকটাই আসলে শুষ্ক এবং বৃষ্টিপাতের পরিমাণটাও কমে গেছে, নতুন করে বীজতলা অনেকেই তৈরি করেছেন, অনেকেই কাঁচামরিচের আবাদটা করেছেন এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁচামরিচের যে সমস্ত ফসলি জমিগুলো সেগুলো তারা অনেকটাই রিকভার করতে পেরেছেন, যার কারণে হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে দেশীয় যে কাঁচামরিচ সেটা আসলে বাজারে আসবে বলে মনে করছেন তারা। এবং তারা বলছেন যে এই দেশীয় যে কাঁচামরিচ সেটি সরবরাহ বাড়লে সেক্ষেত্রে আসলে এই ভারতীয় যে কাঁচামরিচ সেটির আমদানির পরিমাণটা কমবে এবং যে দাম সেটি আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে কাঁচামরিচ আমদানির সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। মাসের প্রকল্প শেষ হয়নি প্রায় 2.5 বছরেও। সরকার পতনের পর পিরোজপুরের তারাবনিয়া গার্ডার সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার 1 লাখের বেশি মানুষ। প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। জিয়াউল হকের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাবাটমেন্ট, দুই পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, মরিচা ধরেছে রডগুলোতে। পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার সংযোগস্থল তারাবনিয়ার এলাকার বলেশ্বর নদীতে 2023 সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.5 বছরে নির্মাণ হয়েছে মাত্র 2টি অ্যাপার্টমেন্ট। এলাকাবাসী বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল এর মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ। মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছে মতো কাজ করছে তারা। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায়। এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে 2 উপজেলার 1 লাখের বেশি মানুষ। খুলনা জেলা, বরিশাল জেলা অন্তত কোন রকম 60-70টা গ্রাম আছে। এই হিন্দি সমস্ত কিছু তরকারি, মাছ, ছাগল তাও এইখান থেকে পার হয়। আওয়ামী লীগ সরকার থাকতে মন্ত্রী আমাদের সমারে জাউল করিম
তার ভাই করছে কাজটা, এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে, তারা তো নাই এলাকায়, দেশে নাই। স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয়, পানি তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায়, আমরা হাঁটাচলায় করতে পারি না। কয়েকদিন পর পর এই ব্রিজটা হয়ে যায়, মানে ভাঙে যায়, আবার মেরামত করতে সমস্যা হয়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই উপকার হতো। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে, এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে, প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। ৩৫ মিটার দীর্ঘ তারাবুনিয়ার গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৩,৫১,১৪,০০০ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এখন মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন। এই মুহূর্তে ডিএসই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। গত কার্যদিবসে দেখেছিলাম যে 442 কোটি টাকার লেনদেন হয়েছিল এবং প্রধান সূচক প্রায় 75 পয়েন্ট কিন্তু কমেছিল। আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স সেটি প্রায় 11 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5055 পয়েন্টে। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হয়েছে 138 কোটি 40 লক্ষ টাকার উপরে। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 206টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 113টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে 74টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে কোন শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের কার অবস্থান কোথায় এটি এখন আমরা দেখার চেষ্টা করব। এখানে প্রথমেই যদি আমরা দেখি যে শীর্ষ 20-এর প্রথমেই আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জমিনের স্টিলস কিন্তু প্রথমে রয়েছে, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 22 টাকা 80 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 22 টাকা 10 পয়সা, অর্থাৎ আজকে এখন পর্যন্ত কিন্তু 70 পয়সা বেশিতে শেয়ার লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত এটি পুঁজিবাজারে সর্বমোট লেনদেন করেছে 13 কোটির বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 41 টাকা 60 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 40 টাকা 60 পয়সা, অর্থাৎ আজকে এখন কিন্তু 1 টাকা এর একটি শেয়ারের দাম বেড়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 100 টাকা 70 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 102 টাকা 30 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর প্রায় 50 পয়সার মতো একটি শেয়ারের দাম কমেছে। তারপরে কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছে। তারপরে কিন্তু রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 72 টাকা 40 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 73 টাকা 40 পয়সা। অর্থাৎ ঢাকা পুঁজিবাজারে কিন্তু দেখতে পাচ্ছি যে শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ারের অবস্থানও কিন্তু গতকালকের চেয়ে কম দামে এর একটি শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে। তো ঢাকা স্টকে সময়ের বাণিজ্য 15 বছরেও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায়। শহরের খাজুরা এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে 80 থেকে 90 টন আবর্জনা। দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক ও এলাকাবাসী কর্তৃপক্ষ বলছে শিগগিরই আধুনিক মানের বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তৌকিপেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রবেশ মুখেই এখন গড়ে উঠেছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় প্রতিদিন ফেলা হচ্ছে 80 থেকে 90 টন আবর্জনা। শহরে প্রবেশের সময় পর্যটকদের মুখোমুখি হতে হচ্ছে তীব্র দুর্গন্ধের। এখানে ময়লা ফেলা আজ 12 বছর তোমায় পৌরসভার ময়লা, কিন্তু এটা দুর্গন্ধতে আমরা রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারি এবং পোলাপান আসতে পারে না। পোলাপানের অসুখ হয়, দুর্গন্ধ হয়, ভাত খাইতে পারে না। এই ময়লাগুলোর একটা যে কোনো বিধি ব্যবস্থা করাটা ভালো। গ্রানে টেহা যায় না, তাছাড়া স্কুলের পোলাপান হ্যাঁ ঠিক মতো আইতে যাইতে পারে না, গ্রানে নাক চাপতে যাওয়া লাগে। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত এই পর্যটন নগরীকে 2010 সালে পৌরসভা ঘোষণা করা হয়। 12.75 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে খ শ্রেণীর এই পৌরসভার জনসংখ্যা প্রায় 20,000। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান থাকলেও এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে শিগগিরই আধুনিক মানের বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। সিটিসিআরপি প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে 45 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছি। 3.5 একর জমি অধিগ্রহণ করা হবে। এটি বাস্তবায়ন হলে এলাকাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। দীর্ঘদিনের এই ভোগান্তি ও পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে এখনই দরকার পরিকল্পিত পদক্ষেপ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বগুড়ায় সবজির পাইকারি মোকাম মহাস্থানগড়ে সবজির সরবরাহ কমায় দাম বেড়ে গেছে। ভোরের আলোয় জমজমাট মহাস্থানগড় হাট।
উঠেছে আগাম শীতকালীন সবজি, তবে সরবরাহ কমার অজুহাতে দাম বেশ চড়া। প্রতি কেজি শিম 170, সজিনা বিক্রি হচ্ছে 140 টাকায়। এছাড়া গাজর 110 টাকা, গাজর 100 টাকা, টমেটো 110 টাকা, পেঁয়াজ 65, ফুলকপি 75, করলা 80, পটল 35 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, বৈরী আবহাওয়ায় ফলন ব্যাহত হয়, সবজির সরবরাহ বাড়েনি। তবে নভেম্বরের শুরু থেকে সরবরাহ বাড়ার পাশাপাশি সব রকমের সবজির দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে দাবি তাদের। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,17,382 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম কার্যকর হবে সোমবার থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিওর গোল্ডের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম। রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস থেকে সরবরাহ বাড়ার আভাসে জ্বালানির দর নিম্নমুখী বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স। সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। সোমবার সকালে অপরিশোধিত জ্বালানি ক্রুড অয়েলের দাম 0.33% কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $57.34। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3.58%। ট্রেডিং ইকোনমিক্স বলছে, দর কমেছে আরেক অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট অয়েলেরও। একদিনে 0.2 সেন্ট দাম কমে বর্তমানে প্রতি ব্যারেল দাম পড়ছে $61.09। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানির দাম কমেছে 3.53%। সরবরাহ বৃদ্ধির প্রভাব পড়েছে গ্যাসোলিনের দামেও। একদিনে 0.14 আর সপ্তাহ ব্যবধানে 1.09% দাম কমে প্রতি গ্যালন বেচাকেনা হচ্ছে $1.82। বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে কয়লার দরও। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানির দাম কমেছে 1.05%। তবে কিছুটা দর বেড়েছে প্রাকৃতিক গ্যাসের। সপ্তাহ ব্যবধানে দর বেড়েছে 0.86%। বর্তমানে প্রতি MMBTU বেচাকেনা হচ্ছে $3.14। MS আরিফিন, সময় সংবাদ। সারা দেশের রিটেইলারদের সাথে নিয়ে স্কয়ার লঞ্চ করলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপার মম সুপার প্যান্ট ডাইপার। শনিবার নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে লঞ্চ করা হয় এই ডাইপার। সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন, লিকেজ প্রুফ ও আরামদায়ক চাহিদার কথা মাথায় রেখে সুপার মম সুপার প্যান্টস তৈরিতে ব্যবহার করা হয়েছে ম্যাজিকেবল টেকনোলজি, ব্রিদেবল টপশিট ও 360 ডিগ্রি ওয়েস্ট ব্যান্ড, যা শিশুকে রাখবে সম্পূর্ণ শুষ্ক, লিকেজ প্রুফ ও আরামে। নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে এদিন উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ সুপার মম। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে সোশিও ক্যাম্প 12 চূড়ান্ত পর্ব। দীর্ঘ প্রস্তুতি ও একাধিক পর্ব অতিক্রমের পর এবারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় এক উৎফুল্ল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে। প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা 624টি দলের মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে মাত্র 6টি দল জায়গা করে নেয় ফাইনাল রাউন্ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। দেখছেন এই সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রকে বড় সাইবার হামলার অভিযোগে অভিযুক্ত করেছে চীন। স্থানীয় সময় রোববার এ তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA কয়েক বছরের জন্য চীনের জাতীয় সময় সংস্থা হ্যাক করেছে বলে জানায় চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। জাতীয় টাইম সার্ভিস সেন্টার চীনের সরকারি সময় নির্ধারণকারী সংস্থা, যা অর্থনীতি, শক্তি, পরিবহন ও প্রতিরক্ষা খাতে সম্প্রচার করে। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ব্যাঘাত ঘটলে আর্থিক বাজার, লজিস্টিক্স ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তিন বছরের মেয়াদে 5 লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। প্রতিবারের মতো এবারও দালাল চক্র সক্রিয়, তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা। হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট।
বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশে গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩ বছরে ৪,৫২,০০০ এবং পরে কোটা বাড়িয়ে তা ৫ লাখের মতো করা হয়েছিল। ২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কৃষিতে, ক্ষতির মুখে কৃষক। এবার শীতের আগাম সবজির সরবরাহ সংকটের আশঙ্কা, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পরামর্শ। শাহজালালের কার্গো ভিলেজের আগুন সামনে এনেছে ব্যবসা বাণিজ্যের নিরাপত্তাহীনতা, বলছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে বিজিবিএকে পাশে চায় বিজিএমইএ। এবং ৩৮টি দেশ থেকে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসায় ২৩ অক্টোবর থেকে আবেদন শুরু। দালালের খপ্পর থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।